আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর ফারজানা সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আজকের আলোচনায়। আমাদের প্রতিদিনের জীবনে অ্যালার্জি খুব পরিচিত একটি সমস্যা এবং আমরা জীবনে সবাই কম বেশি অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। কারো কারো ক্ষেত্রে এটি তাৎক্ষণিক সাধারণ একটি সমস্যা, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটি দীর্ঘমেয়াদী হয় এবং তাদের স্বাভাবিক জীবন প্রবাহকে দুর্বিষহ করে তোলে এই অ্যালার্জি। তো এই অ্যালার্জি বিষয়টি আসলে কি? তো এক কথায় বলতে গেলে আমাদের বডি কোনো নির্দিষ্ট কিছু এলিমেন্টের প্রতি যদি অতিরিক্ত রিয়াকশন দেখায় তাহলে সেটাকেই বলা হচ্ছে অ্যালার্জি। একটু বুঝিয়ে বলতে গেলে দেখুন, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কত শত রোগ জীবাণুর মুখোমুখি হচ্ছি, অপরিচ্ছন্ন কত খাবার খাচ্ছি, চলার পথে রাস্তাঘাটে কত ধুলোবালি জীবাণু আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে ঢুকছে, অথচ আমরা সবাই সহসাই কি অসুস্থ হই? নিশ্চয়ই না। এর কারণ হলো আল্লাহ আমাদের শরীরে প্রাকৃতিকভাবে কিছু উপাদান দিয়ে রেখেছেন যেগুলো এসব রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে, আর এটাকে বলা হয় বডির ইমিউনো সিস্টেম। কিন্তু কোনো সময় এই ইমিউনো সিস্টেম জীবাণু নয় বা আমাদের বডির জন্য ক্ষতিকর নয় এমন কিছু উপাদানকেও জীবাণু বা শত্রু হিসেবে মনে করে এবং তার বিরুদ্ধে রিয়াকশন ঘটায়। আর এই রিয়াকশন বা প্রতিক্রিয়াকেই বলা হয় অ্যালার্জি। যেমন প্রথমেই কিছু খাবারের কথা আসে যেগুলো মোটামুটি সবাই জানেন, অর্থাৎ বেগুন, চিংড়ি মাছ, গরুর মাংস, গরুর দুধ, বাদাম ইত্যাদি। তবে তার মানে এই না যে এই খাবারগুলোর মধ্যে অ্যালার্জিক কোনো উপাদান থাকে। যদি তাই হতো তাহলে কিন্তু সবার শরীরেই এই খাবারগুলো অ্যালার্জি সৃষ্টি করত। তার মানে হচ্ছে এই খাবারগুলোতে অ্যালার্জিক কোনো উপাদান থাকে না, বরং কিছু মানুষের শরীর এই খাবারগুলোকে জীবাণু হিসেবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে রিয়াকশন ঘটায়, যে কারণে একজন ব্যক্তির যে উপাদানে অ্যালার্জি থাকে আরেকজন ব্যক্তির সেই উপাদানে অ্যালার্জি কিন্তু নাও থাকতে পারে। কাজেই আপনার শরীর কিছু উপাদানের প্রতি অ্যালার্জিক রিয়াকশন দেখালেই যে আপনি গড়পড়তা ঢালাওভাবে এই সবগুলো খাবার বর্জন করবেন এমনটা কিন্তু নয়। এতে করে সেই খাবারের পুষ্টি উপাদান থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। তাই এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে আপনার শরীর কোন খাবারগুলোর প্রতি রিয়াকশন দেখায় সেগুলোকে ট্রেস আউট করা এবং শুধু সেই খাবারগুলোকে এড়িয়ে চলা, সব খাবার নয়। তো এই তো গেল খাবারের বিষয়। আমাদের চারপাশে আরও কিছু উপাদান আছে যেগুলো আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে। এর মধ্যে একটি হলো ডাস্ট বা ধুলা, যাতে ডাস্ট মাইট নামক এক ধরনের জীবাণু থাকে। এগুলো শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতে পারে। এই ডাস্ট বা ডাস্ট মাইট থেকে বাঁচতে আমাদের প্রতিদিনের ব্যবহার্য জামা কাপড়, বিছানার চাদর, ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেগুলো ধোয়া যায় না, যেমন লেপ, তোশক, বালিশ, এগুলো কিছুদিন পর পর রোদে শুকাতে হবে। আর ঘরদোর পরিষ্কার করার সময় এবং বাইরে চলাফেরার সময় ধুলোবালি এড়াতে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। 2, এরপর রয়েছে ছত্রাক। এটি সাধারণত স্যাঁতস্যাঁতে এবং ভেজা জায়গায় জন্মায়। এই জন্য আপনার বাসস্থানে যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে সেদিকটায় খেয়াল রাখতে হবে, যাতে বাসার ভেতরে গুমোট আবহাওয়া তৈরি না হয়। 3, এরপর আছে ফুলের রেণু। হয়তো ভাবছেন আমি তো কোনো ফুলের সংস্পর্শে কখনো যাই না, তারপরেও তো আমার অ্যালার্জি হয়। আসলে যেটা ঘটে, বসন্ত ঋতুতে বা অন্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন গাছপালায় ফুল ফোটে। যেসব ফুল থেকে চোখে দেখা যায় না এমন অসংখ্য ছোট ছোট ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়, আর এই ফুলের রেণু আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গিয়ে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে। তাই বছরের যেই সময়টাতে আপনার এই ধরনের সমস্যা হয় সেই সময়টাতে আপনি বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে পারেন। 4, বেশি ঠান্ডায়ও অনেকের অ্যালার্জি দেখা দেয়। এখানে একটু বলে রাখি, অ্যালার্জি মানেই যে শুধু শরীরে চুলকানি হবে, লালচে র্যাশ দেখা দিবে এমনটা কিন্তু নয়। স্কিনে চুলকানি বা র্যাশ আসলে বডিতে যে রিয়াকশন হচ্ছে সেগুলোর একটি বহিঃপ্রকাশ মাত্র। এই প্রকাশ কিন্তু ভিন্নভাবেও হতে পারে। যেমন ঠান্ডা আবহাওয়ায় আমাদের যে রিয়াকশনটা হয়, সেক্ষেত্রে ঠান্ডা বাতাস বা আবহাওয়া যখন নাকের মাধ্যমে আমাদের প্রশ্বাসের সাথে শ্বাসনালী দিয়ে ভেতরে প্রবেশ করে তখন শ্বাসনালীতেও এই রিয়াকশন হতে পারে, যার ফলে হাঁচি, কাশি, নাকে এবং শ্বাসনালীতে অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, মাথা ভার ভার লাগা,
হালকা জ্বর জ্বর অনুভূত হওয়া, এই লক্ষণগুলো দেখা দেয়। এগুলো অ্যালার্জিক রিয়াকশনের কারণে হয়ে থাকে। তাই যাদের ঠান্ডায় অ্যালার্জি আছে তাদের ঠান্ডা আবহাওয়া এড়িয়ে চলাটাই ভালো, যেমন বৃষ্টিতে ভেজা বা এসি রুমে অবস্থান করা, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং শীতকালে পর্যাপ্ত গরম জামাকাপড় পরিধান করতে হবে। শীতকালে অতিরিক্ত ঠান্ডায় যতটা সম্ভব বাইরে না যাওয়াটাই ভালো। 4, তারপর আছে পশু পাখির লোম বা পালক। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা বিভিন্ন পশু পাখি পালন করে থাকেন। আপনার প্রিয় পেট বা পশু পাখি যাতে আপনার কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়, সেজন্য এগুলোকে নিয়মিত গোসল করাতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 5, এছাড়াও আরও অনেক উপাদান আছে, যেমন অনেকের ক্ষেত্রে সেটা হতে পারে কোনো নির্দিষ্ট ধরনের কাপড় বা ধাতব পদার্থের তৈরি কোনো জুয়েলারি বা কোনো ঘড়ি বা আনুষঙ্গিক যে কোনো ব্যবহার্য জিনিস, কিংবা কোনো ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু বা কোনো ঔষধ ইত্যাদি। সেটা হতে পারে যে কোনো কিছু। আপনার বডি যেগুলোকে গ্রহণ করতে পারে না, রিয়াকশন দেখায়, সেগুলোকেও অ্যাভয়েড করতে হবে। আর সেগুলো কোন কোন উপাদান সেটা কিন্তু সবচেয়ে ভালো বুঝবেন আপনি নিজেই। তবে এত সতর্কতার পরেও যদি অ্যালার্জি হয়েই যায় তাহলে কি করতে হবে, অর্থাৎ মুক্তির উপায় কি? সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। অনেক সময় অনেকে নিজে নিজে বা কারো পরামর্শে ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। আর ওষুধ বিক্রেতারা করেন কি, নিজেকে আপনার কাছে দক্ষ প্রমাণ করার জন্য, যেটা হয়তো আপনার জন্য প্রয়োজনীয় নয়, এরকম পাওয়ারফুল কোনো ওষুধ আপনার হাতে তুলে দিতে পারেন। এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে, যেটা আপনার অ্যালার্জিক রিয়াকশনকে আরও বাড়িয়ে অবনতির দিকে ঠেলে দিতে পারে, এমনকি আপনার জীবন নাশেরও কারণ হতে পারে সেটি। আমরা হাসপাতালে অনেক সময় এই ধরনের রোগী পেয়ে থাকি। তো যাই হোক, অ্যালার্জি খুব সাধারণ একটি বিষয়, কিন্তু অসাবধানতায় বা অসচেতনতায় এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সবাই অ্যালার্জি সম্পর্কে জানুন, অ্যালার্জি থেকে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই সবাই হেলথ কেয়ারের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।